সময়টা 10ই এপ্রিল। ভোলা সোনারহাট উপজেলায় সে যাচ্ছিল একজন সামরিক কর্মকর্তার বাড়িতে কিছু জরুরি কাগজপত্র নিয়ে। কিন্তু সে যখন রওনা দেয় ততক্ষণে দুপুর হয়ে গিয়েছে। আর দেরি করে রওনা দেওয়ার ফলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11টা বেজে গেল। শীতের রাত, চারিদিকে তীব্র কুয়াশা। স্বাভাবিক অর্থেই এই সময় কোনো গাড়ি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবুও নিলয় নিজের উপর কিছুটা বিরক্তই হলো। উফ, কি যে বোকামি করলাম! কেন দুপুরে রওনা হলাম আল্লাহই জানে। সকালবেলা রওনা হলে এতক্ষণে বাড়িতে পৌঁছে যেতাম। সামরিক অফিসারকেও বলি হারিয়ে যাই, বাড়ি করার আর জায়গা পেল না। বাংলাদেশের কোন এক সীমান্তে বাড়ি করে বসে আছে। এখন যে কি করি বুঝতেই পারছি না। মনে হচ্ছে না এত রাতের বেলা কোথাও বাস পাবো। নিলয় যখন এমনটা ভাবছিল ঠিক তখনই হঠাৎ করে একটা বাস এসে থামল। বাসটি দেখে নিলয় মনে মনে বেশ খুশিই হলো। যাক বাবা, অবশেষে একটা বাস পাওয়া গেল। এবার নিশ্চিন্তে গন্তব্যস্থানে পৌঁছতে পারবো। মিয়া ভাই, বাসে ওঠেন, সময় কিন্তু অনেক কম। কমরেডের বাড়ি যাইবেন তো, কোনো সমস্যা নাই, নামাইতে মনে। নিলয় হঠাৎ করে একটা ভারী গলা শুনে চমকে উঠল। লোকটার বয়স কত হবে, 30 কিংবা 35। মাথার সব চুল সাদা, দেখে মনে হচ্ছে অনেক বয়স্ক। আমি কমরেডের বাড়িতে যাব, তোমাকে কে বললো? কি ব্যাপার, চুপ করে আছো কেন? আমি তো তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। ইয়ার তো কথা কয়া কি হইব ভাইজান, তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, সময় কিন্তু অনেক খারাপ। নিলয়ের পুরো ব্যাপারটা অনেক অদ্ভুত লাগলেও সে ব্যাপারটাকে এড়িয়ে গেল, কারণ তার কাছে এখন এই মুহূর্তে ভাববার মতো কিছুই ছিল না। যেভাবেই হোক তাকে গন্তব্যস্থলে পৌঁছতে হবে, কাগজপত্রগুলো বেশ জরুরি। সে যখন বাসে উঠল তখন খুব অদ্ভুত একটা জিনিস খেয়াল করল। বাসের গতি স্বাভাবিক অন্য যে কোনো বাসের চাইতে প্রায় 3-4 গুণ বেশি। আর বাসের ভেতরটাও ছিল অস্বাভাবিক রকম ঠান্ডা। বাসের ভেতরে সবগুলো দরজা জানলা, এমনকি লাইটগুলোও বন্ধ ছিল। ভাগ্য ভালো সেদিন জ্যোৎস্না রাত ছিল, তাই চাঁদের কিছুটা আলো বাসের মধ্যে এসে পড়ছিল। পুরো ব্যাপারটা খুবই অস্বাভাবিক, কোথাও যেন কিছু একটা সমস্যা আছে। এতক্ষণ হয়ে গেল বাস চলছে, বাসের গতি দেখে তো মনে হচ্ছে অনেক আগেই পৌঁছে যাওয়া উচিত। এখনো তো কিছুই বুঝতে পারছি না, কোথায় আছি তাও তো জানি না। কন্ডাক্টর সাহেব, দয়া করে বলবেন যে আমরা এখন কোথায় আছি? এত বাতচিত ভালো না ভাইজান, যত বাতচিত করবেন সমস্যা ততই বাড়বে। আপনারে আগেই কইছিলাম সময়টা অনেক খারাপ। সেই কখন থেকে সময়টা খারাপ সময়টা খারাপ করছো। এখনই বাস থামাও, আমি নেমে যাব। কিন্তু এই কথা বলার সাথে সাথে কন্ডাক্টরটা বেশ অদ্ভুতভাবে হেসে উঠল। এই হাসিটা দেখে নিলয়ের সারা শরীর শিউরে উঠল। এমন বিশ্রী এবং জঘন্য হাসি নিলয়ের আগে কখনোই দেখেনি। কোথাও একটা অদ্ভুত হিংস্রতা ছিল, কিন্তু এই হিংস্রতার উৎস কোথায় নিলয় তখনও জানত না। এই বাস থামানো যায় না ভাইজান, আমি বা আপনি চাইলেও এই বাস আর থামাতে পারবো না। এবার নিলয়ের মনে খুব একটা ভয়ঙ্কর সন্দেহ হতে লাগলো। সে বাসের আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কতজন যাত্রী রয়েছে, কিন্তু মাত্র 3জন যাত্রী ছিল। মাত্র 3জন যাত্রী নিয়ে একজন ড্রাইভার এই গাড়িটি চালাচ্ছিল। এরপর নিলয় ভাবলো সবকিছু হয়তো তার মনের ভুল, তাই সে এক মুহূর্ত দেরি না করে বাসের অন্যান্য যাত্রীদের সঙ্গে পরিচিত হতে লাগলো। নিলয়ের সামনে যে যাত্রীটি বসেছিল, লোকটির বয়স প্রায় 60 থেকে 70-এর মতো। সমস্ত মাথা কালো চাদর দিয়ে মুড়ো, শুধু মুখটাই দেখা যাচ্ছিল। এই যে দাদু, আপনার কি মনে হচ্ছে না যে এই বাসটা একটু অদ্ভুত? এই পৃথিবীতে সব কিছুই অদ্ভুত, কোনটা অদ্ভুত আর কোনটা অদ্ভুত না সেটার ব্যাখ্যা কে দিতে পারে? ঠিক আছে দাদু, তা আপনি কোথায় যাচ্ছেন? আমি এখনো জানি না ঠিক কোথায় যাচ্ছি। আমি এখনো জানি না ঠিক কোথায় আমার যাওয়া উচিত। নিলয় মনে মনে ভাবল লোকটা হয়তো বা পাগল,
কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমন অদ্ভুতভাবে কথা বলার কোনো কারণই নেই। আমি মনে হয় আপনাকে বিরক্ত করছি দাদু। কেন? তোমার এমন কেন মনে হচ্ছে? এই যে আপনি আমার দিকে একবারও তাকাচ্ছেন না, আমার মনে হচ্ছে আপনি আমার কথায় রেগে গেছেন। আসলে বাসের পরিবেশটা একটু অন্যরকম। স্বাভাবিক হওয়ার জন্যই আমি আপনার সাথে কথা বলতে এসেছি। এই সময় ভদ্রলোকটা হেসে দিল আর আস্তে করে নিলয়ের দিকে তাকালো। নিলয় তার দিকে তাকালো। সে অবাক হয়ে লক্ষ্য করলো তার চোখের মণিটি নেই, পুরো অংশটাই সাদা। হ্যাঁ, এইটা আমি কি দেখলাম? আপনার চোখটা এমন অদ্ভুত কেন দাদু? আমার চোখটা আগে অনেক সুন্দর ছিল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা আমাকে ধরে নিয়ে যায়, তারপর খেজুরের কাঁটা দিয়ে এই চোখ দুটো গলিয়ে দেয়। কি বলছেন কি দাদু? আপনার চোখ গলিয়ে দিয়েছিল মানে? আপনি কি তাহলে মারা গেছেন? বোকা ছেলে, চোখ গলিয়ে দিলে কেউ আবার বেঁচে থাকে নাকি? তার মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি মৃত? আমি কি তাই বলেছি আমি মৃত? একটু অদ্ভুতভাবে হাসতে লাগলো। প্রচণ্ড ভয়ে নিলয়ের পুরো শরীর কাঁপতে লাগলো। সে বুঝে গেল খারাপ কোনো একটা জায়গায় সে ভয়ঙ্করভাবে ফেঁসে গেছে, কিন্তু তখন আর তার কোনো কিছুই করার ছিল না। কিছুক্ষণ পর সে দেখতে পেল তার পাশের সিটে একটা ছেলে খুব মনোযোগ দিয়ে বই পড়ছে। ছেলেটার বয়স 12 কি 15-এর মধ্যে, দেখতে খুব মায়া কাটা। এই যে খোকা, আমার কথা শুনতে পাচ্ছ? জি বলুন, আপনি কি আমাকে বলছেন? শোনো, ওই যে পাশে মাথায় কালো চাদর দিয়ে একটা লোক বসে আছে, উনি বলছিলেন উনি নাকি মৃত। একবার বলে জীবিত, আবার একবার বলেন মৃত। মনে হয় মাথায় কোনো সমস্যা আছে। বয়স হলে মানুষের মাথা ঠিক থাকে না আঙ্কেল। কি বলতে কি বলেছে, আর আপনি এটা ধরে বসে আছেন? আরে না না, লোকটার চোখটা অন্যরকম। চোখের সাদা অংশটা শুধু আছে, কালো মণিটা নেই। মনে হয় চোখে কোনো অসুখ হয়েছে। অনেক সময় চোখে অসুখ হলে কালো অংশটা দেখা যায় না। ছেলেটির কথা শুনে নিলয় কিছুটা আশ্বস্ত হলো। সে চুপচাপ বসে ভাবতে লাগলো আসলে ঘটনাটা কি ঘটছে। তা কোন ক্লাসে পড়ো তুমি? দেখে তো মনে হচ্ছে পড়াশোনায় অনেক ভালো। এই রাতের বেলাও তুমি বই নিয়ে বাসে পড়ছো? না আঙ্কেল, আমি তেমন ভালো ছাত্র নই, আর তাই তো গত বছর এসএসসিতে ফেল করেছি। এবার যেভাবেই হোক আমাকে পাশ করতেই হবে, তা না হলে আমার মা অনেক কষ্ট পাবে। কিন্তু এমন অন্ধকারে তোমার দেখতে সমস্যা হচ্ছে না? আমি অন্ধকারেও দেখতে পাই আঙ্কেল। অন্ধকারে দেখতে আমার খুব একটা সমস্যা হয় না। তা রাত জেগে এখনো পড়ছো যে? এখন ঘুমিয়ে পড়ো। আর বলবেন না আঙ্কেল, গতবার এসএসসিতে ফেল করার পর মা এমনভাবে বকা দিল, বাড়ির পাশে গাছটায় গলায় ফাঁস আটকে দিলাম। ফাঁসি দিলাম মানে কি? কি যে বলো আবু তাবু, কিছুই তো বুঝতে পারছি না। পড়তে পড়তে তোমার মাথায় মনে হয় নষ্ট হয়ে গেছে। ছেলেটিকে দেখে তখন মনে হলো সে নিলয়ের কথায় অনেক মজা পাচ্ছে। নিলয় যখন ছেলেটির সাথে কথা বলছিল, আর ঠিক এমন একটা সময় কন্ডাক্টর এসে বলল, ভাড়াটা দেন। কোথায় আছি সেটাই তো বুঝতে পারছি না, আর তুমি ভাড়ার জন্য পাগল হয়ে গেছো। নিলয়ের এমন রাগান্বিত কণ্ঠ শুনে কন্ডাক্টর আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। এইবার নীলের অবস্থা কেমন যেন অচেতনের মতো হয়ে গেল, যেন সে আর স্বাভাবিক নিঃশ্বাস নিতে পারছে না। আর ঠিক এমন সময় তার পাশে একটি মেয়ে এসে বসে পড়ল। ভাইয়া, আমার নাম পদ্মা, আপনার কাছে কি পানি হবে? জি আপু, এই নিন বোতল। নিলয় দেখতে পেল মেয়েটি জানালার ধারে বসে কাঁদছে, আর চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। দেখে মনে হচ্ছিল তার মনে গোপন কোনো দুঃখ। কি ব্যাপার আপু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার অনেক কষ্ট। আরে না ভাইয়া,
তেমন কিছু না। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। অনেক সময় নিজের জমানো কষ্টগুলো কারোর কাছে বললে মনটা হালকা হয়ে যায়। কি আর বলবো ভাইয়া, আপনাকে কথাগুলো বলা উচিত হবে কিনা সেটাও বুঝতে পারছি না। ভালোবেসে ক্লাসমেটকে বিয়ে করেছিলাম, পরিবার থেকে আমাদের সেই বিয়েটা মেনে নেয়নি। এরপর পালিয়ে গিয়ে ভালোবাসার মানুষটিকে বিয়ে করলাম, কিন্তু কপালে সুখ ছিল না, আর তাই আজকে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি। কি বলছেন কি? খুবই খারাপ লাগছে আপনার এই কথাটা শুনে। আপনি কি আপনার পরিবারকে জানাননি? জানিয়েও খুব একটা লাভ হতো না, কারণ বিয়ের পর তারা কখনোই আমার সাথে যোগাযোগ করেনি। আমার স্বামী ছিল একজন নেশাখোর, নেশা করে বউয়ের গায়ে হাত তোলা এগুলি ছিল তার কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। নিলয় এবার মেয়েটির দিকে ভালো করে তাকালো। বয়স 20 কি 25-এর মধ্যে হবে দেখতে, কিন্তু অপরূপ সুন্দরী বলতে যা বোঝায়। গায়ে দুধে আলতা রং, মায়াকারা আকর্ষণীয় চেহারা তার। অথচ মেয়েটিকে দেখে বোঝার কোনো উপায় ছিল না মেয়েটি তার স্বামীর হাতে ঠিক এতটাই নির্যাতিত। এমন সময় নিলয় খেয়াল করলো তার গলায় একটা কাটা দাগ। ক্ষতটা বেশ গভীর ছিল। কিছু মনে না করলে দয়া করে বলবেন আপনার গলায় এটা কিসের দাগ? এই প্রশ্ন করায় মেয়েটি কিছুটা থতমত খেয়ে গেল। তার দু চোখে ভয়ের চিহ্ন স্পষ্ট ছিল, মনে হচ্ছিল সে কিছু একটা গোপন করতে চাইছে। এদিকে নিলয়ের কৌতূহল দেখে মেয়েটা বলে উঠল, এটা আমার ভালোবাসার অভিশাপের চিহ্ন। আমার স্বামী আমাকে যে ভয়ঙ্কর নির্যাতন করেছে তার দাগ। গলার ঠিক মাঝখানে আমার স্বামী আমাকে জবাই করতে চেয়েছিল। নিলয় মেয়েটার মুখে এই কথা শুনে একদম অবাক হয়ে গেল, কিন্তু সে আর কোনো প্রশ্নই করল না। আর ঠিক তখনই সেখানে আবার সে কন্ট্রাক্টর এসে বলল, কি ভাই, ভাড়াটা কি দিবেন না? ভাড়া ভাড়া করে তো মাথা খারাপ করে ফেলছো, আর এদিকে যে আমি জানতে চাচ্ছি আর কতটা সময় লাগবে সেটা তো বলছো না। এই বাস তো আর কখনো পৌঁছাবে না স্যার, এই বাস কখনোই পৌঁছায় না। এইবার নিলয় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে প্রচণ্ড রেগে কন্ডাক্টরকে মারতে গেল। আর ঠিক তখনই ঘটল খুব ভয়ঙ্কর একটা ঘটনা। বাসটি প্রচণ্ড জোরে জোরে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছিল অনেকগুলো কান্নার শব্দ কোথা থেকে ভেসে আসছে। একে একে বাসের সব যাত্রীরা তার দিকে এগিয়ে আসতে লাগলো। নিলয় প্রচণ্ড ভয়ে কাঁপতে লাগলো, চিৎকার করতে লাগলো, কি কোথায় আছো, আমাকে বাঁচাও। কি হ্যাঁ ছোকরা, তোমাকে বারবার বলছি ভাড়াটা দাও। তুমি জানতে চাইছিলে না চোখ ফেলে দেওয়ার পরও আমি বেঁচে ছিলাম কি না? হ্যাঁ ছিলাম, কিন্তু মাত্র 30 মিনিট বেঁচে ছিলাম। এরপর আর যাই হোক, আমি তো আর বেঁচে থাকিনি, মারা যায়। কি যে ভয়ানক কষ্টটা হয়েছিল তখন। যাই হোক, ভাড়াটা দিয়ে দাও, আর অপেক্ষা করতে পারছি না। তোমাকে তো যেতে হবে, তাই না? ভাড়াটা দিয়ে দিন আঙ্কেল, আমাকে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে আমাকে পড়াশোনা করতে হবে। ওই যে সেদিন গাছে দড়ি দিয়ে ফাঁস নিয়েছিলাম, এরপর সেদিনই মারা গেছি। আমাকে যেভাবেই হোক এবার পরীক্ষায় পাশ করতেই হবে। ভাড়াটা দিয়ে দিন আঙ্কেল। এই যে ভাই, কথা কি কানে দিয়ে যায় না? ভাড়াটা দেন। নিলয় আর কোনো উপায় না পেয়ে এক দৌড়ে সে মেয়েটির কাছে গেল। মেয়েটি তখন বাসে এক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়েছিল। এই যে মিস, শুনতে পাচ্ছেন? দেখুন না কি ভয়ঙ্কর ব্যাপার ঘটে যাচ্ছে। আমার মনে হয় এই বাসে কোনো একটা সমস্যা আছে। চলুন এখনই আমরা এখান থেকে নেমে যাই। কিন্তু আমি তো নামতে পারবো না ভাইয়া। আমি আমার স্বামীর ভয়ে এখান থেকে অনেক দূরে পালিয়ে যাচ্ছি। যদি আমি নেমে পড়ি তাহলে ও আমাকে ধরে ফেলবে। এই যে দেখুন, একবার আমাকে জবাই করে মেরে ফেলেছে। তার মানে কি? মানে কি আপনিও মৃত? এই প্রশ্নটি করতেই পদ্মাবতীর মুখ অন্যরকম হয়ে গেল। তার চোখ ঠিকরে বেরিয়ে যেতে থাকলো, তার মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। বাকি লোকগুলো তার দিকে এগিয়ে আসতে লাগলো। সবার মুখ ছিল বিকৃত। সে এক ভয়ঙ্কর পরিবেশ। এক কথায় সেটি প্রকাশ করার মতো কোনো উপায় ছিল না। সবাই
একসাথে বলতে লাগলো, ভাড়াটা দিন, ভাড়াটা দিন, ভাড়াটা দিয়ে দিন। এরপর নিলয় দৌড়ে গেল সেই ড্রাইভারের কাছে, যাকে সে এতক্ষণ দেখতে পায়নি। ড্রাইভারের কাছে এসে হাত জোর করে অনুরোধ করলো। এই অন্ধকারের মধ্যে নিলয় যখন ড্রাইভারকে দেখল, তখন তার গা শিউরে উঠল। সে দেখতে পেল ড্রাইভারের গলা ও মাথা নেই, হাত দুটো স্টিয়ারিংয়ে চলছে। লোকটি তখন বিকট সুরে হাসতে শুরু করলো। ভয় পাইবেন না ভাইজান, একদম ভয় পাইবেন না। আমার মাথা না থাকলেও আমি খুব ভালো ড্রাইভার। আমি খুব ভালোভাবেই গাড়ি চালাইতে পারি। অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নাই। বছর খানেক আগে আমার মাথাটা রেল লাইনে কাটা বসছিল। এমনিতে আমি খুব ভালোই গাড়ি চালাতে পারি। নিলয় তখন আর এক মুহূর্ত দেরি করলো না। সে তাড়াতাড়ি বাসের দরজা খোলার চেষ্টা করলো। আর তখনই সবগুলো আত্মা এগিয়ে এসে তার গলা চেপে ধরল। নিলয়ের শ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। সে যখন তার শ্বাস ফিরে পেল, সে দেখতে পেল সে তার বিছানায় শুয়ে আছে। ক্যালেন্ডারে চোখ পড়তেই দেখতে পেল আজকের তারিখটি 10ই এপ্রিল। তার মানে এতক্ষণ সে যা দেখছিল তার সব কিছুই ছিল স্বপ্ন।